জনাব আবু হেনা রাজ্জাকি, এই যে এক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি রাজনীতির ভাষায়, রাজনীতির প্রকাশভঙ্গিতে, রাজনীতিবিদদের বয়সে, তাদের পেশায়, আপনার কি মনে হয় এটা আগামী দিনের জন্য কতটুকু আমাদের বাংলাদেশের মানুষের জন্য সুখবর বয়ে আনছে বা সুসংবাদ বয়ে আনছে? না, যেটা আপনি বলছেন সেটা তো অবশ্যই সত্যি। সেটা হলো এই, যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে রাজনীতির ভাষার পরিবর্তন যেটা বলছেন, এটা আপনি বলতে পারেন সময়ের সাথে সাথে পরিবর্তন। কিন্তু এটাকে যদি আপনি কম্পেয়ার করেন ওইভাবে, সময়ের সাথে সাথে উন্নতি হয়, কিন্তু আমাদের এখানে ডেটোরিয়েট করেছে আপনি যদি বলেন ওইভাবে, ভাষাগত, অ্যাটিটিউডগত, বডি ল্যাঙ্গুয়েজ। আমরা পুরাতন পার্লামেন্টেরিয়ান যাদের আছে এখানে, হিন্দু মুসলমান কোনো বড় কথা নয়। আপনি তোফায়েল আহমেদ সাহেবকে আনেন, আপনি সুরঞ্জন সেনগুপ্তকে আনেন, ইভেন আপনি মওদুদ আহমেদ সাহেবকে আনেন, এইরকম যারা পার্লামেন্টারিয়ান ছিলেন আমরা দেখছি, ইভেন বদরুদ্দোজা চৌধুরীকে যদি আনেন, তার সাথে যদি আমরা আজকে এখানে চলে আসি, তাহলে আপনি আসমান জমিন পার্থক্য পাবেন। আপনি যদি বিএনপির দিকে তাকান, আপনি যদি জিয়াউর রহমান সাহেবের রাজনীতি দেখেন, তারপরে বেগম খালেদা জিয়ার রাজনীতি দেখেন, তারপরে আজকের রাজনীতি দেখেন, আকাশ পাতাল তফাৎ। কোন ফর্মে কোনভাবে সে আলোচনা আমি করছি না, কিন্তু পার্থক্যটা ব্যাপক এবং রিভার্স হয়ে যাচ্ছে। পার্থক্যটা তো অনেক ভালো হওয়ার কথা ছিল না, কেননা সেটাই তো আমি বলছি। ৭১ সালে আমাদের শিক্ষার হার ছিল 20%-এর নিচে, আজকে সেটা অনেক বেশি। আমাদের ছেলেমেয়েরা দেশ বিদেশ দেখতে পাচ্ছে, ইউটিউব ফেসবুক দেখতে পাচ্ছে, পৃথিবীর সেরা বক্তৃতা শুনতে পাচ্ছে, কিন্তু তাদের রাজনীতির ভাষা এইরকম হয়ে গেল কেন? সেটাই তো বলছি। এখন আপনি উন্নত হয়েছেন কিনা, আপনি যদি উন্নত হয়েছেন কিনা সেটা দেখার জন্য যদি আপনি যদি এখানে গিয়ে আমেরিকার মাটিতে পা ফেলেন, মালয়েশিয়ার মাটিতে পা ফেলেন, সিঙ্গাপুরের মাটিতে পা ফেলেন, আপনাকে বলে দিবে রাষ্ট্রটা কেমন। ওই লোকটাই যখন আপনি বাংলাদেশে এসে পা ফেলবেন, ইভেন ওদের সাথে তুলনা করলে যদি প্রতিবেশী দেশে গিয়েও পা ফেলেন, আপনি বুঝতে পারবেন যে উন্নয়ন বলতে যা বোঝায় অনেক পিছিয়ে আমরা। এখন আমরা হইলাম কি, ইন্টারনাল চেঞ্জটা নেই না, এক্সটার্নালটা নেই। সেটা কি, ওখানে এরকম রাস্তা আছে, আমি এরকম রাস্তা বানায় ফেললাম, ওখানে এরকম ব্রিজ আছে, আমি বানায় ফেললাম। আমি বানানোটা অপরাধ ধরছি না, কিন্তু যদি রক্ষণাবেক্ষণ সেই মানসিকতাটা আমার নাই, আপনি রাস্তায় ময়লা ফেলবেন না সেই মানসিকতাটা আমার নাই। ওখানে রাষ্ট্রীয়ভাবে পরিষ্কার করা হয়, মানুষও সচেতন। তো সে কারণে আমরা আপনার ইন্টারনাল চেঞ্জটা নেই না, এক্সটার্নালটা নেই। আবার আমার রাষ্ট্রের কতগুলো দোষ আছে। আপনি যদি ভোরবেলা হাঁটতে বাইরন আর যদি দেখেন যে একটা লোক কাতরাইতেছে, কেউ তাকে ছুরি মেরে গেছে, আপনি তাকে দেখেন এবং তাকে নিয়ে আপনি ডাক্তারখানা যান বা হাসপাতালে যান, আমাকে আটকে রাখবে, আপনাকে আসতে দিবে না। আপনাকে হাসপাতাল প্রথম বলবে আপনি এখানে বসেন, বসে সে পুলিশকে ফোন দিবে। আচ্ছা, পুলিশ আসার পর কিন্তু আপনাকে যেতে দিবে না, আপনার তো ইন্টারোগেশন শুরু করবে। 6টার সময় দেখলেন সে ছুরিতে কাতরাইতেছে, ছুরি মারছে, আপনি বলছেন আপনি ওখানে গেলেন কেন, আপনি জানলেন কেন, আপনি দেখলেন কেন? মানুষ পাশ দিয়ে হেঁটে যায়। অথচ ইংল্যান্ডের রাস্তায় গিয়ে দেখবেন লেখা আছে একটা সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেছে, ওখানে নাম্বার দেওয়া আছে, টেলিফোন নাম্বার, আই উইটনেস যদি কেউ থাকো প্লিজ কন্ট্যাক্ট, এবং অ্যাকর্ডিংলি কন্ট্যাক্ট করে, এবং সে 100% সেফ। আর আপনি কন্ট্যাক্ট করার মানে হচ্ছে আপনি অত ভরে গেলেন কেন, তো আমার সামনে হইলো কেন, তুমি জানলা কেন, তুমি কোনো প্রোটেকশন দেওয়া নাই কেন? তো এই যে দিস ইজ কল অ্যাটিটিউড। আপনি তো চেঞ্জ হন নাই। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এটা আপনি একদম ঠিক কথা বলছেন। আপনি ইনকাম ট্যাক্স অফিসে যান, ইউ বিলিভ ইট অর নট, ইনকাম ট্যাক্স অফিসার আপনাকে চোর মনে করে। কেন জানেন? আপনার কাছ থেকেই টাকা খায় ইনকাম ট্যাক্স অফিসার। তার মানে কি, আপনি ট্যাক্স কম দিছেন এবং সে কিছু খাইছে এবং সে আপনাকে চোরই বলে। আপনি যদি উচ্চস্বরে তার সাথে কথা বলবো, মিয়া আপনি আমার দিচ্ছেন টাকা, ভালো কথা, আপনিও তো চুরি করছেন ইনকাম ট্যাক্স। তা আপনি যত বড় লাটসাহেবই হন, ওখানে যাওয়ার পর একটা চোর চোর ভাব 1 নম্বর। কিন্তু এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের প্রবণতা। রাইট। সকল সরকারি অফিসে বেসরকারি যারা বা ব্যবসায়ী যারা, তাদেরকে কিন্তু ধরেই নেয় যে তারা দুর্নীতি করে বা তারা ট্যাক্স ফাঁকি দেয়, ভ্যাট ফাঁকি দেয়, এটা কিন্তু ধরেই নেয়। ইন্টারেস্টিং কথা বলি, এবং একজন পুলিশ আমাকে বলেছিলেন যে উনি যে কোনো লোককে দেখলে উনি ভাবেন এই লোকটা অপরাধী, তারপরে উনি খুঁজে বের করার চেষ্টা করেন যে আসলে অপরাধ করে নাই কিনা। এখন 3 নম্বর একটা বিষয় আসেন, আপনি ব্যাংকে যাবেন, আপনি ধনী ক্লায়েন্ট না, আপনি ব্যাংকে 5-7 লাখ টাকাই আছে, আপনি 50,000 টাকা তুলবেন, টাকাটা তো আপনার জমা। অনেক প্রশ্ন করে না, প্রশ্ন পরে, তার আগে আপনি কিউতে দাঁড়াবেন। আপনার টাকা আপনি জমা রাখছেন, সেখান থেকে আপনি নিবেন, আপনি কিউতে দাঁড়াবেন। সেই পাশাপাশি একটা লোক
200 কোটি টাকা মাইরে দিছে, সে এমডির সাথে একটা সেটেলমেন্ট হইছে যে একটা ইনস্টলমেন্ট দিবে, রিসিডিউসে আজকে 2 কোটি টাকা জমা দিবে। এই ব্রাঞ্চে আসছে, ব্রাঞ্চে যাওয়ার পর সে ইল টেম্পার, মানে একজন খারাপ বিহেভ পাইবে, মিসবিহেভ পাইছে, সে রাগ হয়ে বের হয়ে গেছে, মানে সে টাকা দিবে না, ইনফ্যাক্ট ইন্টেনশন করে না। সে যখন এমডিকে রিপোর্ট করছে, এমডি ওই ম্যানেজারকে স্যাক করে, সাসপেন্ড করে। কারণ কি? 2 কোটি টাকা পাইতো, কোথায়? তার পাওনা টাকার থেকে দিবে। সেজন্য পুরো অফিস স্টাফ দাঁড়ায় থাকে, আর আপনার বৈধ টাকার জন্য আপনি কিউতে দাঁড়ায় থাকেন। তো আপনি এই যে অ্যাটিটিউড আপনি যদি চেঞ্জ না করতে পারেন, এই অ্যাটিটিউড প্রবলেম। আপনি ইউ আর আর্নিং আউটার গার্মেন্টস, কিন্তু আপনি ইন্টারনাল গার্মেন্টস আনতেছেন না। দ্যাট ইজ দ্য বেসিক প্রবলেম। আপনি একেবারেই সাধারণ মানুষের অনুভূতির কথা বলেছেন জনাব রাজ্জাকী। আবার আপনার কাছে আসবো। এরই মধ্যে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে যারা মাসুদ কামাল। আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলে, আমাকে একজন পরিচিত ব্যক্তি বললেন যে তুমি যদি অল্প টাকা ঋণ নাও, যেমন ক্রেডিট কার্ড অথবা একটা গাড়ি কিনতে, তাহলে দেখবে তোমার কি কষ্ট। কিন্তু তুমি যদি 500 কোটি টাকা ঋণ নিয়ে ফেলতে পারো, তাহলে দেখবে তোমার কাছে ব্যাংকের মালিক নিজেকেই মনে হবে। কারণ ব্যাংকের ম্যানেজার এসে তোমার কাছে ভিক্ষা করবে এইভাবে যে কিছু টাকা ফেরত দেন, না হলে আমার চাকরি থাকছে না। এই যে আমাদের এই অবস্থা, যে কিনা লুটপাট করে সেই সমাজে সম্মান পায়, যে কিনা কুকথা বলে সেই আজকে রাজনীতিতে উপরের দিকে চলে যাচ্ছে, যে বড়দেরকে অপমান করে সেই যেন সাহসী, সেই যেন একজন মানে কি বলবো, একজন নেতৃত্ব দানের উপযুক্ত ব্যক্তি। এরকম একটা সমাজ তৈরি হয়েছে। এই যে রাজনীতি বদলে যাচ্ছে, আমাদের চেনা রাজনীতি তার প্রকাশভঙ্গি বদলে ফেলছে। আমরা সংসদে আগে বক্তৃতায় কবিতা পেতাম, গান পেতাম, গল্প পেতাম, এবং এমন এমন বক্তব্য পেতাম যে বক্তব্য আমরা শুধু দেখতামই না, কিছু শিখতামও। অনেক সময় বিভিন্ন পার্লামেন্টারিয়ান ছিলেন, সবসময় যে ভালো কথা হতো তা না। এখন তো সেটাও আমরা দেখতে পাচ্ছি না। কেউ গাড়ি চায়, কেউ বাড়ি চায়, কেউ ডিশ ওয়াশার চায়, মাইক্রোওয়েভ চায়, কিন্তু সেই রকম বক্তৃতা নাই। অল্প কয়েকজন, একজন দুইজন, তারাই সংসদে বক্তৃতা দেন। বাকিরা আসলে কি করেন সেটা আমাদের জানার ইচ্ছা। এটা দেখেন, এটা হলো কি, এই যে পুরনো একটা প্রবাদিত আছে, একজন বিখ্যাত লোক বলেছিল না, যে আইন হচ্ছে মাকড়সার জালের মতো। ছোট ছোট কীট পতঙ্গগুলো আটকে যায়, পুঁটি মাছ ধরা পড়ে, আর বড়গুলো এটা ছিঁড়ে চলে যায়, তাই না? এখন আমাদের দেশে এইটাই চলছে আসলে। কিন্তু এখান থেকে আপনি বেরোবেন কিভাবে? বেরোতে তো হবে, নাকি আপনি এইতে সন্তুষ্ট থাকবেন? না, আমরা কেউ সন্তুষ্ট না, কিন্তু বের হতে তো পারছি না। হ্যাঁ, পারছি না হয়তো, চেষ্টাটা চালিয়ে যেতে হবে। পতঙ্গ ওই আইনের জালে আটকা পড়ে যাচ্ছে, আর যারা ছেড়ে চলে গেছে তারা তো সিঙ্গাপুরে, দুবাইয়ে ভালোভাবে আছে, এবং তাদেরকে আবার কিভাবে সম্মানের সঙ্গে আনা যায় সেই চেষ্টাও কিন্তু চলছে। এটা চলতেই থাকবে। কিন্তু এখন এইগুলি বিষয়গুলো হলো কি জানেন, মানে মূল যে প্রবলেমটা, এটা হলো আপনি যখন সিস্টেমটাকে ইগনোর করবেন, কোনো একটা সিস্টেম তৈরি হতে দেবেন না, তখনই এই সমস্যাগুলি হয়। আপনি ভাবেন আপনি সংসদ সদস্য নিবেন, সংসদ সদস্য কাকে মনোনয়ন দিবেন, কার হওয়া উচিত সংসদ সদস্য, তো সেই জায়গাটা তো আপনি চেঞ্জ করে ফেলাইছেন। আপনি ইচ্ছা হলো ওকে সংসদ সদস্য বাড়াবেন, হয়ে গেল, আপনি ইচ্ছা হলো হয়ে গেল, কিন্তু এটা কিন্তু কোনো সিস্টেমের মাধ্যমে কিন্তু আসছে না। এখন এই জায়গাটা আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটা বড় উদাহরণই দিই, এটা নিয়ে অনেকে তো মন খারাপ করতে পারেন। আজকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, এই প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো, আপনি শুরু করেন। তো নির্বাচন কি হয়েছে? নির্বাচন কোনটা? যেটা নাকি জানাই যাচ্ছে ভোট হয়েছে, কিন্তু আমরা তো জানি কে সংখ্যাগরিষ্ঠ। না, আপনার ভোটটা তো ভোট না। এই ভোটটা কেমন জানেন? যে সংসদ সদস্য ভোট দিবেন, তিনি সেখানে লিখে দিবেন তার নাম, তার স্বাক্ষর। তার মানে আপনি কাকে ভোট দিয়েছেন এটা জানা যাবে। এবং যদি আপনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন, তাহলে আপনার সংসদ সদস্য থাকবে না। তো যে ভোটের মধ্যে আতঙ্ক আছে, যে ভোটের মধ্যে আপনার সংসদ সদস্য পদ চলে যাওয়ার আশঙ্কা আছে, এই ভোটে একটা চাপ আছে, যেটা হচ্ছে হুইপ আগেই জানিয়ে দেয় যে দলের এটা সিদ্ধান্ত এবং দলের সদস্যদের সেটা মানতে হয়। কিন্তু এটা তো ৭০ অনুচ্ছেদে সাংবিধানিক ধারা, মানতে হবে। যদি এটা সাংবিধানিক ধারাও হয়, এই ধারাটাকে কি আমরা মানে করব, মানে অনার করব? এই ধারাটা নিয়ে আমরা কি প্রশংসায় পঞ্চমুখ হব? না, এটা খুবই একটা এই ধারাটা নিয়ে কি আমরা খুব আনন্দিত হব? এটা তো নিন্দিত ধারা। তাহলে যখন আপনি নিন্দিত বিষয়গুলিকে ধারায় পরিণত করেন, তখন তো এগুলি ঘটবে।
কিন্তু ৭২ সালের সংবিধানে ৭০ অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল এই কারণে যে এর আগে পাকিস্তানের পার্লামেন্টে বিভিন্ন সময় এমপিরা টাকা পয়সা অথবা বিভিন্ন ধরনের প্রলোভনের কাছে নতি স্বীকার করতেন এবং এটাকে বলতো হর্স ট্রেডিং, মানে রাত্রেবেলা সব ঠিকঠাক হয়ে যেত, পরের দিন দেখা যেত সরকার পড়ে গিয়েছে, এটাই তো হচ্ছে ভোট বদল হয়ে গেছে। এটা বন্ধ করার জন্য এটা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এক ধরনের দলীয় স্বৈরতন্ত্র কায়েম হলো। আপনি আমাকে বলেন একটা দল কথা। যা বলে সেটাই করতে হয়। আচ্ছা, আপনি আমাকে বলেন হর্স ট্রেডিং হচ্ছে, তার মানে এমপি বিক্রি হয়ে যেতে পারে। এখন যে দল নিজেই বিক্রি হয়ে যাচ্ছে, এটার কি? আর বিক্রি হতে পারে এমন এমপি দল মনোনয়ন দেবে কেন? এটাও এখন তো আপনি এমপির বিক্রি থামানোর জন্য এমন ব্যবস্থা করলেন যার মাধ্যমে দলই বিক্রি হয়ে যাচ্ছে, কারণ দলকে টাকা দিয়ে সে এমপি হয়ে যাচ্ছে। যে এমপি হচ্ছে সে তো দলকে টাকা দিচ্ছে। এখন বড় পদ পাওয়ার একটা এখন তো টাকার বিনিময়ে অনেক কিছু হচ্ছে। আর্থিকভাবে শক্তিশালী হওয়া, টাকা তাহলে থাকলে আপনার যে ভয় আপনি করেছিলেন তার চেয়ে তো বড় ভয় এখানে এসে হাজির হয়েছে না, তাহলে কি লাভ হলো? আমি সেটাই বলছি যে তবুও তো আমি বলতে পারি যে এই এমপি জনপ্রতিনিধি, ওই এলাকার জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হয়। তো সেক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ থেকে কোনো অনুচ্ছেদ, এটা কোনো গণতান্ত্রিক অনুচ্ছেদ হতে পারে না। এটা হলো দলীয় একটা কায়েম করা হয়েছে। প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে কোন সাধারণ প্রার্থী অর্থাৎ একজন সাধারণ নাগরিক কখনো প্রার্থী হতে পারে না। এই কারণে যে দল যে সংসদে আছে সেই রাষ্ট্রপতিকে মনোনয়ন দিবে, কিন্তু একজন ব্যক্তি যদি মনে করেন যে আমি সংসদের কাছে গিয়ে রাষ্ট্রপতি হওয়ার জন্য আমার নাম জমা দিব এবং সংসদ সদস্যরা আমাকেও তো ভোট দিতে পারে না, আপনাকেও পারে, এরকম কোন সুযোগ কিন্তু নাগরিকদের নাই। আমাদের রাষ্ট্রপতি পদটাকে একেবারেই দলের হাতে ছেড়ে দিয়েছে। না, আমি বলি আপনাকে, এটা কিন্তু একসময় ছিল। এটা ৯১ সালে এই নিয়মটাকে চেঞ্জ করা হয়েছে। কিভাবে চেঞ্জ? দুজন লোক লাগে, একজন প্রস্তাবক লাগে, একজন সমর্থক লাগে। যে কোনো দুজন এমপি, যেহেতু এমপিরাই ভোটার, যে কোনো এমপি কিন্তু আপনার সমর্থক অথবা প্রস্তাবক হতে পারে, এবং এটা স্বতন্ত্রটা হতে পারে, যে কেউ হতে পারে। তো এখন ওইটা হয়তো ম্যানেজ করা যাবে, কিন্তু ওই যে বললাম যে ৯১ সালে বলা হয়েছে যে ভোটটা প্রকাশ্যে হবে, ভোটটা এইভাবে হবে, আপনাকে জানান দিয়ে ভোট দিতে হবে। সিদ্ধান্তের বাইরে তো কেউ প্রার্থী হতে পারে না। এখন যেহেতু জানান দিয়ে ভোট দিতে হবে, আমি জানি না এর রাজ্জাকি ভাই আছেন, উনি আমাকে আইনের দিকগুলো বলতে পারবেন। আপনি যদি ৭০ অনুচ্ছেদটা পড়েন, সেখানে কিন্তু বলা হয়েছে যে সংসদে যদি দলের বিরুদ্ধে আপনি দেন, তাহলে এই যে ইলেকশনটা হলো, এখন কি সংসদ চালু আছে? না, সংসদ চালু নেই এখন। তাহলে এটা কি কোনো সংসদীয় কার্যক্রম? নো, এটা কিন্তু চিফ ইলেকশন কমিশনার যিনি আছেন, তিনি এইটা রিটার্নিং অফিসার হিসেবে আছেন। কিন্তু খেয়াল করেন, তাহলে এখানে যদি এটা যদি সংসদীয় কাজ না হয়, তাহলে সংসদে দলের সিদ্ধান্ত যেটা এটা সংসদের দলের সিদ্ধান্ত না, এটা কি নির্বাচন হচ্ছে, এটাকে আপনি সংসদীয় কাজের মধ্যে ঢুকাচ্ছেন কেন? এবং ওই ঢুকিয়েই কিন্তু আপনি হুইপিংটা করছেন যে আপনি আমার হুইপিং এর বাইরে যাইতে পারবেন না। মানে সংসদটারে ভোট কেন্দ্র বানাইছেন, সংসদে ভোট কেন্দ্র বানাইছে, এটা তো আসলে হতে হয় না। তো আসলে এই জায়গাতে এই আইনের এই ব্যাখ্যাটা ওনারা দেন না কেন আমি বুঝি না। ব্যাখ্যাটা শুরু করবেন, মাঝখানে বিরতি নেব, বিরতির পর আবার আপনার কাছে ফেরত আসবো। তাহলে ভেঙে গেল তো বিষয়টা। একটু ব্যাখ্যাটা দেন, আমরা একটু ভেঙেই করি। আচ্ছা, প্রথম একটা পার্ট বলি। আপনি বলছেন যে নির্বাচনে সাধারণ নাগরিক তো অংশগ্রহণ করতে পারতেছে না, কারণ এইখানে দল যাকে দেবে শুধু সেই। আমি সেটাই বলছি। আপনি বাংলাদেশের নাগরিক সাধারণ হয়ে যায় কেমনে জানেন? আপনি তো এটা জানেন যে একটা মুসলমান ছেলে একটা হিন্দু মেয়েকে ভালোবাসে, কথার কথা বলছি। এখন মুসলমান হইতে হবে, সে কি করে? তার বয়স ২৫, সে একটা এভিডেভিট করে মুসলমান হয়ে গেল। কি সুন্দর না? একটা এভিডেভিট করে হিন্দুর থেকে মুসলমান হয়ে যায়। বিয়ে হয়েছে না এরকম? আমাদের দেশে হয় হয়তো। আচ্ছা, তার সে মুসলমান হয়ে গেল, কিন্তু ইনফ্যাক্ট কি সে মুসলমান হয়েছে? ২৫ বছরের কালচার চেঞ্জ হয়ে গেল একটা এভিডেভিট দিয়ে ৩০০ টাকা। কারণ ধর্ম তো বিশ্বাস এবং আস্থার বিষয়। সেই জন্য আমি বলছি এটা তো একটা দলিল করার বিষয় না। আমাদের রাষ্ট্রপতি নির্বাচন এরকম পদত্যাগ করছেন না দল থেকে, তাহলে সাধারণ হয়ে গেল না? এটা হাস্যকর বিষয় না? আমি জীবনে ৪০ বছর একটা রাজনীতি করলাম, আমি শুধু করলাম যে আমি এখন নিরপেক্ষ লোক হিসেবে নির্বাচন করবো, পদত্যাগ করলাম, ব্যাস আমি নিরপেক্ষ হয়ে গেলাম। দিস ইজ বাংলাদেশ, সেটা আপনাকে মেনে নিতে হয়। তা আপনি যে বললেন সাধারণ লোক হয় কি না, এই সাধারণ লোক তো, সে তো দলীয় কোনো পদ নাই, এই জন্য বললাম যে সাধারণ হয়েছে না, একদম সদস্য পদ থেকেও সরে যেতে। হ্যাঁ, সেটা তো কোনো সম্পর্ক না, সেটা তো সাধারণ হয়ে গেছে। ওই এভিডেভিটের মতো আমার অন্তরে কিন্তু সেই দলই, মানে ইন্টারনাল গার্মেন্ট চেঞ্জ হয় নাই, এক্সটার্নাল গার্মেন্ট চেঞ্জ করছি। বিষয়টা হলো এরকম। একটু আগে যেটা বলছি, এখন আপনি আসেন
এই যে সংস্কার কমিশনের তো প্রস্তাব ছিল 70 অনুচ্ছেদকে সরিয়ে ফেলা, তারপরে সেটাই বলছি, রাষ্ট্রপতির ক্ষমতা না 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 সেটা এইটাই বিএনপি দলও কিন্তু একমত ছিল। এটা যেহেতু বিরতির পরে আসবেন সেই জন্য সব বইলে ফেললে সময় পাবেন না, চটকে কেটে দেবেন। তবু আমি আপনাকে বলছি, যেহেতু একটা সংশোধনের ব্যাপার আসছে, সামনের অধিবেশনে আসবে এবং সংশোধন করতে হবে, জুলাই কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করব, হর হামেশা বলতেছি। এবং সেখানে 70 নিয়ে তারা একমত হয়েছিল যে অর্থ বিল এবং অনাস্থা এই দুইটা বিষয় বাদে বাকিগুলো স্বাধীনতা দেওয়া হবে। তো এটা তো হলো না স্বাধীনতা, এটা আগের নিয়মে চলে যাবে। আগের নিয়মে চলে, সংশোধন করিনি তো। সংশোধন করার পর 24শে সেপ্টেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের টাইম ছিল 90 দিনের হিসাবে। আপনি 27 দিনের মাথায় নির্বাচন করছেন, কারণ যদি কোনো কারণে 70 অনুচ্ছেদ নিয়ে আটকাই পইরা যায় এই সংশোধন করতে গেলে, 213টা আসন তো তাদেরই। সুতরাং অন্য দল না গেলেও তো আপনি নোট অফ ডিসেন্টের যেগুলো দিচ্ছেন তার সেখানে আপনার এইটা আপনার পক্ষে আছে। আপনারা এই বলছেন আস্থা, অনাস্থা এবং অর্থবিল বাদে বাকিটা। ওই ভয়ে তড়িঘড়ি করে আপনি এখন নির্বাচনটা করে নিলেন। আমাদের সাবেক মানে প্রধানমন্ত্রী 70 অনুচ্ছেদের উপরে নির্ভর যেভাবে করছে, আপনারাও চান্সটা নিয়ে নিলেন। এটাকে বলা হয় সুযোগের সদ্ব্যবহার। কেননা যদি কোনো ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা ঘটতে পারে তো, নাহলে হুই পাবার ধমক দেয় কেন? 70 অনুচ্ছেদ থাকার পরও কিন্তু বলতেছে ভোট কিন্তু দিতে হবে, নাইলে বেকার। 70 অনুচ্ছেদের একটা জায়গাতে ছিলেন যেখানে আপনি নির্বাচন নিয়ে কথা বলছিলেন। জি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 70 অনুচ্ছেদ মেনেই যেহেতু বিরোধী দল ভোট দিল, তাহলে তারা যে 70 অনুচ্ছেদের অনেক সংস্কার চাইতো, এই ব্যাপারটা আসলে অনেকখানি নাই হয়ে গেছে। মানে উনি ওনার ভাষায় বলেছেন যে তাহলে তো তারা মেনে নিয়েছে 70 অনুচ্ছেদ রেখেই ভোটাভুটি করা যায়। এইগুলো ধরেন ব্যক্তিগতভাবে যে সালাউদ্দিন সাহেবের কথা বলেন আমাকে, উনি নিঃসন্দেহে একজন ভালো লেখাপড়া জানা মানুষ, উনি একজন চৌকস ব্যক্তি, উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি আমলা ছিলেন, উনি বেগম খালেদা জিয়ার পিএস বা এপিএস ছিলেন, উনি ওনার দীর্ঘ ট্র্যাক রেকর্ড। সেই সব যদি আমি মিলাই তাহলে নিঃসন্দেহে উনি একজন বড় মাপের বুদ্ধিমান লোক আমি বলতে পারি। কিন্তু সেই তুলনায় এই কথাটা মানে ওনার সাথে যায় না, ওনার সাথে যায় না। 70 অনুচ্ছেদের 70 অনুচ্ছেদ যদি উনি বলে, এটার মানে হচ্ছে আমি মেনে নিলাম। আরে ভাই, আমরাও তো মেনে নিচ্ছি সব। আপনি কথা দিয়ে যদি কথা না রাখেন, আপনি সকালে একটা কথা বলেন, বিকেলে একটা বলবেন, যদি না রাখেন, মেনে না নেন, আর আমার যদি ক্ষমতা না থাকে, যেমন শেখ হাসিনা মানতে ছিল না 15 বছর, তারপরে যখন যে কোনো একটা ক্ষমতা আসলো, যেভাবেই আসুক ক্ষমতাটা, তাকে চলে যেতে হয়েছে। তা আপনারা যদি এখন একই রাস্তায় হাঁটেন, আপনি মানবেন না, মাইনেন না। তা আপনি বলছিলেন যে 70 অনুচ্ছেদ এড়িয়ে যাওয়ার জন্যই বা এটা সংশোধনটাকে এড়িয়ে যাওয়ার জন্যই আগে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেছে। কেননা কিন্তু ধরেন পরে হলেও তো মির্জা ফখরুল সাহেবই নির্বাচিত হইতো না। উনি যদি সংবিধানের 70 দ্বারা সংশোধন করে ফেলতেন, কিরকম যে অনাস্থা ভোট এবং অর্থ বিল বাদে বিএনপি সদস্যরা তাদের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিত, প্রার্থী তো একজনই হইতো, দল তো একজনকেই প্রার্থী দিত। আপনি কেমনে বুঝবেন যদি সদস্যপদ বাতিল না হয়? আমার এই নিশ্চয়তা থাকে যে সদস্যপদ বাতিল হবে না, তাইলে আপনি কিভাবে গ্যারান্টি পান যে আপনার ভোট দিব কিনা? আর তখন তো আপনার গোপন ব্যালটে যেতে হবে। কেন বলছি 70 অনুচ্ছেদ আপনার কি কি দিচ্ছে সেটা আগে শোনেন। জনগণ স্বাধীনভাবে আপনাকে ভোট দেয় এলাকায়, তো জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে একজন এমপি বানায়, বানানোর পর যখন তাকে পার্লামেন্টে পাঠায়, তখন 70 অনুচ্ছেদ তাকে স্বাধীনভাবে ভোট দেওয়া থেকে বারিত করে। সে আসলো কিন্তু সবাই স্বাধীন ভোট নিয়ে, উনি এসব পরাধীন হয়ে গেলেন 70 দলের অধীন হয়ে গেলেন। ওই তো দলের অধীনে থাকা মানে 70 অনুচ্ছেদের দোহাই দিয়ে তাকে পরাধীন করলেন। হ্যাঁ, তিনি তার নিজের বিবেচনা থেকে দিবেন না, দল যাকে বলে রাইট, কালেকটিভ ডিসিশন। 2 নম্বর, এই 70 অনুচ্ছেদ আপনাকে আপনার বিবেক মতো কাজ করতে দিচ্ছে না। 3 নম্বর, এই 70 অনুচ্ছেদ এর বদৌলতে আপনার লোভমোহ এত বেশি যে আপনি আপনার বিবেককে বিকিয়ে দিতেছেন। কি দাও না, রাষ্ট্রপতি যারে বানিয়েছেন আমার সদস্যপদ থাকুক। তার মানে আপনার নিজেরও কোনো বিবেক বিবেচনা, বিবেক বিসর্জন দিয়ে আপনি আপনার শুধু সংসদ সদস্য পদটা টিকে রেখে তারপর আপনাকে ভোট দিচ্ছেন। এটা হইল 70 অনুচ্ছেদ। আবার 70 অনুচ্ছেদ একজন বিবেকের ভোটার তার বিবেকের বিরুদ্ধে ভোট দিয়ে নিজের সদস্যপদ টিকায় রাখে, যেমন বললাম। একইভাবে জনগণ তাকে একটা
পরাধীন আইনের মধ্যে নিক্ষেপ করে দেয়। এটা হলো 70 অনুচ্ছেদ। এখন আসেন, আপনি খালি সংবিধানের দোহাই দিচ্ছেন যে 70 অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন, ফাইন, আমি মেনে নিলাম 70 অনুচ্ছেদ মোতাবেক, এবং রাষ্ট্রপতি নির্বাচন করতেছেন আপনি 23 মোতাবেক, 123 বলা আছে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয় তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন। তাতে 23 সেপ্টেম্বর 2026 পর্যন্ত টাইম ছিল, যেহেতু এটার মধ্যে আপনি 20 তারিখে করলে কোনো বাধা নাই। কেন করলেন সেটা তো বললামই, যে 70 যদি উঠে যায় সেই বই। কিন্তু একটা কথা আছে এখানে, আপনি রাষ্ট্রপতি নির্বাচনের বেলায় সংবিধানের এত দোহাই দিলেন, তাহলে 123 অনুচ্ছেদে এটাও বলা আছে সংসদ যদি ভেঙে যায় 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তাহলে আপনি 18 মাস 19 মাস পরে নির্বাচন করছিলেন কোন সংবিধানে? ব্যাখ্যা চাই আমরা। আপনার এটা তো ডক্টর ইউনূস সাহেব দিল তো, বুঝলাম, কোন সংবিধানে? আপনারা তো নির্বাচন করছেন তার অধীনে। আপনারা তো এই 7-8 মাস যে লেফট রাইট করলেন সংস্কারের নামে, আমরা তো একবারও কারো মুখে, আপনি শুনছেন কিনা জানি না, একবারও গিয়ে কেউ বলে নাই যে ইউনূস সাহেব আপনি যতই সংশোধন নিয়ে চিৎকার করেন, সংস্কার করেন, কিন্তু 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। 90 দিনের মধ্যে নির্বাচন কিন্তু বিএনপি চেয়েছিল, তখন আমি তা সবাই বলছি, তাকে সমালোচনা করেছে। ইউনূস সাহেব তো বলে নাই কেউ, আপনি দিচ্ছেন না কেন নির্বাচন? এই গেল এক। দুই, আমি ভাই সংবিধানের মধ্যে আছি, আমি যদি সংবিধানই মানি তাহলে সংবিধানের চাইরের কথা বলা আছে বঙ্গবন্ধুর ছবি সব জায়গায় ঝুলতে হবে। ঝুলছে না কেন? ঝুলছে না কেন? আমি কিন্তু বঙ্গবন্ধু প্রেমিক হিসেবে বলতেছি তাও না, আমি সংবিধানের কথা বলছি। এই সংবিধানে বলা আছে শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক। ধরে নিলাম এটা রং, কিন্তু সংবিধানে লেখা আছে। এই লেখা থাকা অবস্থায় শাহাবুদ্দিন সাহেব চলে গেল। কি সুন্দর একটা দেশের রাষ্ট্রপতি, উনি দুইবার দুই জিনিস পড়লেন। শেখ হাসিনা যখন সামনে বসা ছিল তখন পড়লেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। এখানে তো রাষ্ট্রপতিও ঠিক ওই অর্থে স্বাধীন না, কারণ ওনার বক্তৃতা ক্যাবিনেট অনুমোদন করে, এবং এটা আসলে সরকারের ভাষ্যই হয়। আমি মানলাম, রাষ্ট্রপতি নিজের ভাষ্য আসলে ওকে ফাইন, তাহলে কি করলো? তারপর সরকার তাহলে কি করলো? যা লেখা থাকে একটা, পরও একটা, কিচ্ছু আসা যায় না। এই যে ড্যাম কেয়ার, আপনি যখন আইন বানাবেন জনগণের কাছ থেকে আপনি আইন মানবে আশা করেন কিভাবে? এটা আমাদের কাছে দৃশ্য। আমরা জনাব মাসুদ কামাল আপনার কাছে আসি। নির্বাচনের জন্য 349টি ব্যালট মুদ্রিত হয়েছিল, তার মধ্যে 343টি ব্যবহার করা হয়েছে। 6 জন ভোট দেন নাই। অলি আহমেদ সাহেব 88টা ভোট পেয়েছেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255টা ভোট। এবং পরে এই যে 11 দলীয় ঐক্যের যিনি পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, তিনি বলেছেন যে সংসদ সদস্যরা ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। তো ওনারা তো জানতেন যে এখানে ইচ্ছা মতো ভোট দেওয়া যাবে না, ওনারাও হুইপ করেছেন তাদের সদস্যদেরকে, আর আমাদের সরকারি দলও হুইপ করেছে তাদের সদস্যদেরকে, এবং হুইপ জানিয়ে দিয়েছে যে কাকে ভোট দিতে হবে। তো অতএব আমরা তো জানতামই এই নির্বাচনের ফলাফল কি হবে, কিন্তু তারপরে এসে ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই, এই বক্তব্যের ব্যাখ্যা কি হতে পারে? আর আরেকটা হচ্ছে যে 6 জন যে ভোট দেন নাই তার মধ্যে মির্জা আব্বাস, ওসমান ফারুক এবং মুস্তফা কামাল পাশা, তারা ভোট দেন নাই। মির্জা আব্বাস অসুস্থতাজনিত কারণে বিদেশে আছেন, মুস্তফা কামাল পাশা এবং ওসমান ফারুক কেন দেন নাই এটা আমরা জানি না, কিন্তু খেলাফত মজলিসের আবুল হাসান বিদেশে আছেন তাই ভোট দেন না। রুমিন ফারহানা ভোট দেন নাই। না, রুমিন ফারহানা বলে দিচ্ছে সে, আমি যেখানে জয় পরাজয় কোনো অনিশ্চয়তা নাই বলেছেন। আর জামাতের বহিষ্কৃত এমপি যে গাজী নজরুল ইসলাম, তিনি তো ভোট দিতে পারবেনই না সংসদ সদস্য পদ থেকে। তার পারবেন না, মানে এবার দিতে পারতেন, কিন্তু দল থেকে বহিষ্কৃত হলে সাধারণত সদস্যপদ বাতিল হয়ে যাবে, এরকম একটা বিধান আছে। উনি হয়তো লজ্জার কারণে যান নাই সংসদে ভোট দিতে। দল থেকে বহিষ্কৃত হলে তো ওনার সদস্যপদ নিয়েও প্রশ্ন ওঠে। কোথায় পাচ্ছেন আপনি? না, দল থেকে যদি কেউ বহিষ্কার করে তার এমপিগিরি যাবে না, কিন্তু দলের ব্যক্তি যদি নিজে পদত্যাগ করে দল থেকে তাহলে তারটা চলে যাবে। কিন্তু দল থেকে বহিষ্কার করলে দল যদি নৈতিক স্খলনজনিত বা অন্য কারণে নির্বাচন কমিশনকে জানায় তাহলে তার এটা যাবে। সেখানে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত না দেবে ততক্ষণ তো সে সংসদ এমপি, সে গেলে আজকে তাকে ব্যালট পেপার ইস্যু করতে হইতো। এখন সে লজ্জার কারণে যায় না, কোন কারণে যায় না তার সমস্যা, হয়তো তার পায়ে ব্যথা ছিল, এটা তো আপনি আমি জানি না, অথবা দল তাকে হয়তো নিষেধ করেছে যাইতে। দল তো সে নাই, দলে তো সে নাই। কিন্তু একটু আগে আমাদের রাজ্জাকি সাহেব বললেন যে পদত্যাগ করলে বা না থাকলে তার ভেতর থেকে সেটা চলে যাবে। সেটা তো ঠিক আছে, সেটা অন্য হিসাব, অন্তরে লালন করছি। এখন কথা হলো কি জিনিসটা, আপনি যে এইমাত্র যে এই সালাউদ্দিন সাহেবের যে কথাটা বললেন, সালাউদ্দিন সাহেবের ইদানিং কথাবার্তা আচার আচরণে মনে হয় যে উনি একটা অথরিটি। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে উনি নিজেই একটা অথরিটি, উনি নিজে প্রচুর মানে জ্ঞানী লোক, কোনো সন্দেহ নেই, দার্শনিক লোক মাঝে মাঝে আমার কাছে মনে হয়। তো
তো উনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলি এত ফানি, এত হাস্যকর কথা উনি যেটা সর্বশেষ বলেছেন যে এটা তো মেনেই তো তারা ভোট দিল, তার মানে তারা ৭০ ধারা মেনে নিচ্ছে, অতএব ৭০ ধারা আর বাতিল করার কোনো দরকার নাই। এই তো না মূল বক্তব্যটা। সরাসরি এটা বলেন নাই, তবে বলেছেন যে মেনে নিয়েছে যেহেতু তাহলে আর এটা নিয়ে। আচ্ছা আমি বলি আপনাকে, আমার এখানে দুটো পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো যে আমরা অনেক কিছু মেনে নিই, কিন্তু আমরা জানি এটা কালো আইন। আমরা কিন্তু কালো আইন দেশে অনেকগুলো আছে, আমরা কিন্তু কালো আইনগুলো অমান্য করি না, কারণ আইন অমান্য আমি করতে পারবো না, আমাকে আইনটাকে মানতে হবে। কিন্তু আইনটাকে আমি অপছন্দ করতে পারি, এবং অপছন্দ করার কারণে এটা নিয়ে আমি মানুষের কাছে যেতে পারি এবং আইনটা বদলানোর চেষ্টা করতে পারি। এটা হলো একটা জিনিস, কিন্তু আইনটা আমি অমান্য করতে পারবো না, এটা হলো একটা পয়েন্ট। যতক্ষণ থাকে, যতক্ষণ আইনটা আছে। উনি যেটা বলেছেন যে ৭০ অনুচ্ছেদ মেনে নিয়ে বিরোধী দলের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, তারা যেহেতু নির্বাচনে অংশ নিয়েছেন তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী তারা যে সংবিধান সংশোধন কমিটিতে শপথ নিয়েছেন সেটা টিকে না। এই কথাটা আরো হাস্যকর, ওটা তো আরো হাস্যকর কথা। কারণ ওরা তো সংবিধান সংশোধন হলে সেটা মধ্যে ৭০ অনুচ্ছেদকেই সংশোধন করবে কিনা করবে এরকম কোনো শপথের মধ্যে আছে? কিন্তু কি বলে উনি, যাক ওটা বাদ দেন, ওই আলোচনা আমি যাচ্ছি না। আমার কথাটা অন্য জায়গায়। ধরা যাক জামাতে ইসলাম বলল যে ৭০ অনুচ্ছেদ থাকা দরকার, বলল, বিএনপিও বলল থাকা দরকার, তার মানেই কি ৭০ অনুচ্ছেদটা ভালো হয়ে গেল? এই সংবিধানটা তো জোরে সেটা বলছে। হ্যাঁ, এই সংবিধানটা তো আপনার বিএনপি আর জামাতের জন্য না, এটা তো গণতান্ত্রিক হইতে হবে। এইটা তো জনগণের সংবিধান। জনগণ যদি বলে তাহলে সেটা নিয়ে আলোচনা হতে হবে। তো যেহেতু জামাত বলছে অত আলোচনাই হবে না, বিষয়টা এইভাবে ভাবা উচিত না। এই যে ভাবনা চিন্তাটা এগুলিকে কিন্তু আপনার দলীয় স্বৈরতন্ত্র বলে। দল মনে করতেছে আমি যেভাবে চাই সেভাবেই দেশ চলবে, বিষয়টা এরকম না। এই জায়গাটাতে ওনাদের মধ্যে হয়েছে ক্ষমতায় চলে গেছে, তো 200-র উপরে সিট পেয়ে গেছে, আসন পেয়ে গেছে। এখন ওনারা মোটামুটি আমার ভাবভঙ্গিতে মনে হয়, সালাউদ্দিন সাহেবের ভাবভঙ্গিতে তো মনেই হয় যে ওনারা মনে করতেছে ওনারা এখন ধরাকে সরাজ্ঞান করে। বুঝছে, ওনারা মনে করে যে পৃথিবীটা মানে ছোট্ট একটা যে সরা বাটি আর কি, এই দেশটা বোধ হয় বাটির মতো তাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, যা রাখবে তাই হবে। তো বিষয়টা এরকম না রে ভাই। আপনি কি করছেন না করছেন এটা কিন্তু মানুষের মনে আছে, মানুষ কিন্তু এটা চুলচেরা বিশ্লেষণ করতেছে। আপনি মনে করেন না এই দিনই শেষ দিন, এই কথাটা বহুবার আওয়ামী লীগ আমলে বলছি যে এই দিন শেষ দিন না। এই অভিজ্ঞতা তো তাদেরই বেশি, কারণ আমরা তো আর তাদের বেশি সদস্য হই নাই জীবনে। বেশি না, তাদের বেশি হওয়া উচিত ছিল। তারাই তো হন, তারাই যান, তাহলে তারা কেন এটা মনে রাখেন না যে এটাই তো সেই মানে দুঃখজনক কথা। তাদের এটা মনে রাখা উচিত ছিল। আমরা জনগণ তো ভাই, আমি তো আর ক্ষমতায় যাচ্ছি না, আপনিও যাচ্ছেন না। আমরা এগুলো দেখছি আর ভাবছি যে এত জ্ঞানী লোক এত অজ্ঞানের মতো কথা কিভাবে বলেন। মূর্খ শব্দটা ইউজ করলাম না, কিন্তু এত জ্ঞানী লোক কিভাবে এইভাবে কথাবার্তা বলেন। না, এটা নাকি নিউটনেরও এই সমস্যা হতো। নিউটন তার যে প্রিয় পোষা কুকুর তার জন্য নাকি একটা ঘর বানিয়েছিলেন। তো দুইটা কুকুর, ছোট কুকুরের জন্য একটা ছোট দরজা আর বড় কুকুরের জন্য একটা বড় দরজা বানিয়েছিলেন। একদিকে যেমন এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন রাষ্ট্রপতি পেলাম, যদিও আপনাদের দুজনই বলেছেন যে এই নির্বাচন আসলে ওই অর্থে একটি মুক্ত স্বাধীন নির্বাচন নয়। ৭০ অনুচ্ছেদ রয়েছে, দলীয়ভাবে নির্বাচিত রাষ্ট্রপতি আসলে তিনি যতই নির্দলীয় হন না কেন, এই মন্তব্যগুলি আপনাদের মধ্যে থেকে এসেছে। এবং আরেকটি বিষয় হয়েছে যেটি নিয়ে আমরা একটু আলাপ করতে পারি। এই যে এই রাজনীতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নারীকে এক ধরনের আলাদা করে ফেলার প্রবণতা তৈরি হচ্ছে। আমরা টিএসসিতে দেখলাম যে নারী পুরুষ আলাদা খাবে, সেজন্য একটা পর্দা দিয়ে একটা ঘরের মতো বানানো হয়েছে। এবং এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উদার মুক্ত গণতান্ত্রিক পরিবেশে এই টিএসসিতে ছেলেরা মেয়েরা আলাদা আলাদা পর্দা খাটিয়ে খাওয়া দাওয়া করবে, এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। এখন আমরা নতুনভাবে দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে নারী চালিত, নারী ব্যবস্থাপনায় গোলাপি রঙের বাস চালু হয়েছে এবং সেটা নারীরাই চালাচ্ছেন। যদিও হেনস্থা ও ঠাট্টা বিদ্রুপের জবাবে নারী চালকেরা বললেন তারা দমবেন না, তাদেরকে নাকি হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে নানান ধরনের বিদ্রুপ করা হচ্ছে, ট্রল করা হচ্ছে। এবং এইটা নিয়ে অনেকে অভিযোগ করেছেন। ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে মোট 13 রুটে 14টি বাস চালু করা হয়েছে এবং এখানে একতলা 10টি রুটে এবং 9টি দ্বিতল বাস চলছে। তো একটি একতলা এবং 9টি দ্বিতল বাস।
আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, নারীর জন্য আলাদা বাস চালু করে দিলে কি আসলে নারী অধিকতর নিরাপত্তা অনুভব করবেন, নাকি তাদের যাতায়াতের সুবিধা হবে? আর দ্বিতল বাসই বা কেন? মানে একতলা বাস বেশি হলে তো সুবিধা, তাহলে একটু পরপর বাস আসতো, সময় অনুযায়ী নারীরা আলাদা আলাদা বাসে উঠতে পারতেন। এখন তো ধরেন একটা বাস চলে গেলে দোতলা খালি থাকলেও বাসটা চলে যেতে হবে। দেখেন একটা জিনিস কি, এটা আপনি তো ডাক্তার মানুষ, আপনি এটা আরো ভালো বুঝবেন। কোনো রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসা, সেই চিকিৎসার আবার সাময়িক কিছু উপশমের ব্যাপার স্যাপার আছে। এখন সাময়িক উপশম কিন্তু রোগ সারায় না, কিন্তু ও রোগী কিন্তু একটু আরাম দেয়, আছে না এরকম? তো এটা অনেকটা ওইভাবে আপনি ভাবেন, এতে কিন্তু রোগ সারাবে না। এই যে আপনি পিঙ্ক কালারের বাসগুলো যেটা করছেন, এটাতে ওই নারীদের সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না, এবং এটা স্থায়ী সমাধানের কোনো বিষয়ও না। সাময়িক হয়তো উপশমের কথা ভাবছে অনেকে, কিন্তু এটা যে মনে করেন এই ঢাকা শহরের জন্য 10টা বাস, এটাতে কোনো কিছুই হবে না আসলে। আর তারও যে বড় কথা, যারা এটা করেছে, মনে করেন সরকারের যে মন্ত্রণালয় এটা করেছে, তারা এটা করে, তাদের উদ্দেশ্য ছিল নাটক করা। আসলে তারা কিন্তু নারীদের কথা চিন্তা করে কাজটা করে নাই। নাটক কিভাবে? তারা যদি এমন করতো, ধরেন এই যে সরকার, আমি শুনেছি যে অনেকগুলি ইলেকট্রিক বাস আনতেছে, আধুনিক বাস আনতেছেন তারা, হ্যাঁ, তারা যদি এই বাসগুলিকে আধুনিকভাবে চালু করতো, ধরেন আপনার এই 10টাই ইলেকট্রিক বাস নিয়ে আসলো, এটার মধ্যে কার্ড করে দিল, যেরকম আমরা মেট্রো রেলে পাই, ওরকম কার্ড সিস্টেমে যদি চলতো, এটা আধুনিক একটা ব্যাপার স্যাপার হতো। তা তো করেনি, এরা বিআরটিসির বাতিল বাসগুলোকে জাস্ট রং করে রাস্তায় ছেড়ে দিচ্ছে। দেশের প্রধান প্রধান নগরী যেগুলি, যেমন রাজশাহী, খুলনা, এইসব জায়গাতে নারী বাস চালু হয় নাই। বগুড়া কি বেছে নেওয়ার কারণ কি হতে পারে? বগুড়া প্রধানমন্ত্রী, শুনুন ভাই, এগুলি বললাম তো নাটক করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এই কাজটা করছে, আর কিচ্ছু না। প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এই কাজটা করছে। বগুড়ার বাসে কেউ উঠবে না, বগুড়ার শহরটা এত বড় না, সেখানে একটা শহরের মধ্যে একটা বাস চলবে। এগুলি জানেন, বললাম তো, জাস্ট প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য দেখেন করেছি। চালক মহিলা যারা ব্যবস্থাপনা করবেন তারাও মহিলা, এবং তাদের ড্রেসের রং গোলাপি, বাসের রং গোলাপি। এটা কি সমঝোতার ভিত্তিতে পুরুষ দৃশ্যের জন্য ওঠা যাবে? না, উঠতে পারবে না। এটা নিয়ে অনেকে সমঝোতার ভিত্তিতে সমঝোতা হবে না। সমঝোতার ভিত্তিতে টাকা পয়সা দিলে কোনো চাঁদা হচ্ছে। সেই ট্রলে একাধিক পুরুষ প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী একসাথে রওনা দিলে স্ত্রী কি নারী বাসে উঠে যাবেন কিনা, আর ওইটা সমঝোতার ভিত্তিতে হাজবেন্ড কি পুরুষ বাসে উঠবেন কিনা, এই ধরনের ট্রল হচ্ছে। মানে অনেক ধরনের রসিকতা হচ্ছে, এগুলি হালকা রসিকতা। আচ্ছা, আমি হালকা রসিকতা হচ্ছে, এবং সেই সব রসিকতা নিয়ে নারী চালকরা বলেছেন যে তারা ওগুলো পাত্তা দিচ্ছেন না। আপনি যদি বিষয়টাকে সিনসিয়ারলি নেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে সেটা কি। আমরা প্রগতিশীল বলি না? আচ্ছা, প্রগতিশীল মানি মিক্সড এডুকেশন, তাই না? এই যে ছেলে মেয়ে একসাথে লেখা, কো এডুকেশন যাকে বলে। আবার নারী এই রাস্তা দিয়ে হাঁটবে, পুরুষ এই রাস্তা দিয়ে হাঁটবে, এটা কিন্তু আমরা চাই না। প্রগতিশীল বলতে যা বোঝায়, এটা চায় কারা? এটা কিন্তু জামাতের থিওরি, যে নারী আবরণের মধ্যে থাকবে, পৃথক থাকবে, বা ইসলামী দল যারা করে, বা ইসলামী চিন্তাবিদ যারা তারা করে। তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে কেমন? আপনি নারী পুরুষ আলাদা খাবে বলতেছেন, নারীর আলাদা বাস হবে। আবার নারী পুরুষ একসাথে যে বাসে ওঠে, সেখানে নারী বলতেছে তার অধিকার, নারী পুরুষের সমান অধিকার, তার সাথে তার জন্য সিটটা ছেড়ে দিতে হয়। বাট আমি বহির্বিশ্বে দেখছি প্রতিবন্ধী এবং প্রেগনেন্ট মহিলা বা অসুস্থ মহিলা যদি থাকে, তার জন্য আসনটা ছেড়ে দিতে হয়, এবং এটা দিবে, এটা যৌক্তিক। এটা একটা অসুস্থ পুরুষ হইলেও ছেড়ে দিতে পারে। কিন্তু আপনি প্রগতিশীলতার নামে যেটা করতেছেন, এটা তো আপনাদের সাথে যায় না। আমি বলছি না এটা ভালো নাকি মন্দ, সেখানে আমি যাচ্ছি না, কিন্তু আপনাদের সাথে যায় না। আবার উদারের সংজ্ঞা যদি আপনি আনেন, একজন ইসলামী চিন্তাবিদ, তাকে আপনি বলবেন আপনি কট্টর, কিন্তু সে যদি প্রগতিশীল হওয়ার জন্য কোনো বারে মদ খাইতে ঢুকে, তাহলে আপনি আবার বলবেন আচ্ছা হুজুরে আবার মদ খায় কেমনে? আরে ভাই, কোন দিকে যাবে তাহলে? আপনি কট্টর এলে বলবেন কট্টর, বারে মদ খাইতে গেলে বলবেন যে হুজুরে মদ খায় কেন? মানে এটা তো হইল না। এটার মানে হচ্ছে এই, উই আর ভেরি মাচ কনফিউজিং। আসলে আমাদের কোনো রাজনীতি আছে কি না, এটা হলো আমার প্রশ্ন। সত্যি সত্যি আমাদের কোনো রাজনীতি আছে? আপনি দেখেন 54 বছর যাবত আমরা একটা কথা শুনি, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। একজন রাজনৈতিক নেতা যখন সকালে এক কথা বলে আর বিকালে এক কথা বলে, তার কর্মীরা কিন্তু কেউ বেজান না।
কারণ রাজনীতিবিদরা ক্ষমতায় থাকলে কর্মীরা সচ্ছল থাকেন, সেজন্য উনি সকালে যা বলেন বিকালে যা বলেন উল্টান পাল্টান কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যক্তি তুষার আপনি যদি আমার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেন, আপনার জন্য কিন্তু পেনাল কোডের 420 ধারা আছে চলমান। কিন্তু রাজনীতিবিদদের জন্য সেটা নাই। রাজনীতিবিদরা প্রকাশ্য জনগণের কথা দিয়ে আসলেন, আমরা ক্ষমতায় গেলে এই করব, এই জিনিস পালন করব। আপনি এসে করতেছেন না, আপনার অ্যাকশনটা কি? আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে কে? হু উইল বেল দ্য ক্যাট? অ্যাকশন নেবে জনগণ, যেমনিভাবে হাসিনাকে তাড়াইছিল। আবার জনগণের অ্যাকশনে আসলো গণভোট, জুলাই সনদের বাস্তবায়ন। করবেন কি করবেন না সেটা অন্য কথা, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, সেটার বিরুদ্ধে অ্যাকশনটা কি? আপনি আমারে চিট করবেন 420, মামলা হয় কোর্টে, কিন্তু আপনাদের জন্য কি ব্যবস্থা? এটা যতদিনে ঠিক না হবে বাংলাদেশের রাজনীতি ঠিক হবে না, সংসদ ঠিক হবে না। এটা হলো আপনি যদি সাংবিধানিকভাবে আবার যদি আসেন, আসলে রাষ্ট্র দখল করা হয়েছে। শেখ হাসিনাকে তারাই দিছে, ইউনূস সাহেব আসছিল, আবার ইউনূস সাহেবের চাপে রেখে তারাই দিয়ে সংবিধান বহির্ভূত নির্বাচন করে আবার আপনারা বসে গেছেন। লেট আস সি হোয়াট আবির্ভাব। এবং আপনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে উপস্থাপনা খুব নট দ্যাট, আসলে মনে হয় একটা ভেন্টিলেশনের জায়গা দরকার, একটা ভেন্টিলেশন হচ্ছে। আর তুষার এবং মাসুদ কামাল পার্সোনালি আমার সাথে এত বেশি ঘনিষ্ঠতা, এই কারণে আমার কাছে আমি একটু উৎফুল্ল মনে করতেছি নিজের। কিন্তু আপনার কাছে এই নতুন কাজটা কেমন লাগে? এতদিন আলোচনা ছিল, ইট ইজ স্টিল ট্রায়াল। এটা অনেকে বলিনি মানে এটা হলো কথা বলে ফেলতে ইচ্ছা করে না। হ্যাঁ, সেটা হয় মানে এই কি বলতেছে রে ভাই, এটা তো একটা কাউন্টার দেওয়া দরকার, তাহলে তখন নিজেরে কন্ট্রোল করি। এখন তো আপনি বুঝতে পারছেন যে উপস্থাপনার সিটটা বেশ একটা কঠিন কাজ, কারণ রেজিং কোশ্চেন ইজ ভেরি টাফ। মানে এটাও কঠিন কাজ, প্রশ্ন করা কিন্তু কঠিন, কারণ প্রশ্ন করার ভিতরে আপনার জাজমেন্ট নেবে। আপনি তুষার কেমন প্রশ্ন করেন, কিন্তু যিনি উত্তরদাতা ওনার জন্য জাজমেন্ট। আপনার কি মনে হয় যে আমাদের যে নতুন রাজনীতি, সেখানে প্রশ্ন উত্থাপনকে কি অনেক সহজভাবে দেখা হচ্ছে? আমাদের অনেকেরই কিন্তু মনে হচ্ছে যে প্রশ্ন উত্থাপন করলেই কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে তিনি এক ধরনের বিরোধী। কিন্তু প্রশ্ন তোলাই কি গণতন্ত্রের সৌন্দর্য না? অবশ্যই সৌন্দর্য, এবং সেটাকে আমার কাছে মনে হয় যে রাজনীতিবিদদের চিন্তা করা উচিত যে টক শোতে যারা যাই বলুক না কেন, এটা আমি মনে করি একটা সেল থাকা দরকার, তাদের একটা উইং থাকা দরকার, যে কে কি বলে এটা নোটে নাও। তারপরে ধরেন ডেইলি অন্তত 40টা চ্যানেলে 80টা লোকে বক্তব্য রাখে, এর থেকে আপনি বাছাইও করতে পারেন। ডেইলি 80টা লোকের নোট করার দরকার নাই, আপনি সর্ট আউট করতে পারেন। টকশোগুলোকে এক ধরনের গণসংসদ তৈরি করে না, যেখানে সাধারণ মানুষ এসে তাদের মতামত দিতে থাকে? এটা হলো আপনি মতামত দেওয়ার একটা জায়গা। যেমন আপনি আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, 70 অনুচ্ছেদ ছাড়াই আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ করি, আমরা মব নিয়ে আলাপ করি, চাঁদাবাজি নিয়ে আলাপ করি, কার সিনায় বল আছে সরকারি দলের একজন সংসদ সদস্য এই কথাটা বলবে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, মব চলমান, চাঁদাবাজি চলমান? আই এম থ্রোয়িং চ্যালেঞ্জ যে কোন পার্লামেন্টের লোকটা বলতেছে। আপনি ডিবেট করছেন, অপোজিশনে থাকলে কথা বলতে অনেক মজা পাওয়া যায়। আমি ব্যক্তির নাম বলবো না, কোন ব্যক্তি চাবায় চাবায় কথা বলতেন, কারে কোন খেতাব দিতেন, আজকে তার কথা শোনা যায় না, কারণ সরকার পক্ষে বলবে তো। ভেরি টাফ। 10টা সেন্টেন্স লেখার ক্ষমতা তার নাই। আমি নামটা বললাম না, যিনি অনেক চিবিয়ে চিবিয়ে কথা বলে, অনেক লোকের খেতাব দিচ্ছেন, মনে করেন কাউকে দরবেশও বলছেন, এরকম। তো প্রশ্ন হচ্ছে যে আজকে কিন্তু কথা বলতে পারতেছে না, বিকজ আপনার পক্ষে আপনি কথা বলবেন ভেরি ডিফিকাল্ট। নিজের পক্ষে আমি একজন অফিসারকে চিনতাম, সে বছর শেষে করতে কি এসিআর লেখে না? এসিআর তো বড় অফিসার লেখে। তো সে বলতো তোমার যার এসিআর নেই নিজে লিখে নিয়ে আসো। কেউ পারতো না, এসে মাপ চাইতে পারে। তো স্যার আপনি খালি লিখে দেন, আর যাতে সামনে না আটকায়। বলতো যে এসিআরটা লিখে নিয়ে আসো। এই প্রশ্নটা আমি এই জন্য করেছি যে আসলে মতামত প্রকাশের যে জায়গা, সেই জায়গাটি কিন্তু গণমাধ্যম নিশ্চিত করে, এবং গণমাধ্যম নানাভাবে প্রকৃত মতটাকে তুলে আনার চেষ্টা করে, এবং অসংখ্য ভিন্ন ভিন্ন মতামতের মধ্যে থেকে আসল মতামতটাকে খুঁজে পাওয়ার কাজটা নীতি নির্ধারকরা করবেন বলে আমরা আশা করি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বহু জায়গাতেই নীতি নির্ধারকরা সেই মতামতগুলিকে গ্রাহ্য করছেন না। তার মধ্যে একটি হচ্ছে ভয়াবহ দলীয়করণ। নিজের দলের লোকদেরকে সব জায়গায় বসিয়ে দিতে হবে, এই সংস্কৃতি আগে ছিল, সেই সংস্কৃতি থেকে তো এই সরকারও পুরোপুরি বেরোতে পারছে না। এটা একদমই পারছে না, বেরোতে পারছে না। মানে কি, আমি তো মনে করি যে এই সরকারের দলীয়করণ অতীতের যে কোনো সময়ের দলীয়করণের চেয়ে বেশি। এত দ্রুত এত দলীয়করণ আর কখনো হয় নাই। ভেরি ইন্টারেস্টিং কিন্তু। এবং আমার বিশ্বাস, আমি এখনো বিশ্বাস করি, এগুলো আসলে মূল যারা দলের যারা মূল নেতা তারা জানেও না। কারণ ধরেন আপনার তাঁত বোর্ডের চেয়ারম্যান কে হবে, এটা প্রাইম মিনিস্টার জানে বলে আমি মনে করি না। এরা করে ফেলে,
এবং আমার ধারণা এখানে অনেক ধরনের ইজারাদারি হয়। কেউ একজন বলে যে তোমাকে অমুক বোর্ডের চেয়ারম্যান বানাই দিব, আসো আমি ব্যবস্থা করো, টাকা পয়সার লেনদেন হয় এবং তারপরে হয়। বিআরডব্লিউটিসির চেয়ারম্যান বানানো হয়েছে যাকে, তিনি বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক। আমি বললাম যে সহ ধর্ম বিষয়ক সম্পাদকের সঙ্গে বিআইডব্লিউটিসির কি সম্পর্ক? চেয়ারম্যান হয়ে গেছে। আমাদের নদীপথ খুবই বিপদ সংকুল, ধর্মের না আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে এখানে যেতে হবে, সেই জন্য ভাবেন এই সরকার আসার পর 28টা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা হয়েছে, 28টা। আপনার কোন আত্মীয় স্বজন? এবং 28টা বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে নিয়োগ করা হয়েছে। আমি যতটুকু জানি যে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের সাদা দলের একজন লিডার আছেন, টিচার, উনি এইগুলি ইজারাদার, এগুলোর। ওনার সঙ্গে যার যার সম্পর্ক ভালো তাদেরকে নিয়েছে। আমি 3টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারবো যাদের ভিসি হয়েছেন একজন আরবি ডিপার্টমেন্টের টিচার, একজন সমাজ কল্যাণের, হ্যাঁ, এই ধরনের টিচার। মানে এরা সায়েন্সের টিচার না। ভিসি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ পদ, ওকে তো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ, এই যে আমি কথাটা বললাম, এ বলার সুযোগটা তো আমি পেতাম না যদি একটা সায়েন্সের টিচার আনতেন আপনি। এখন আপনি দলের লোক দিতে চান, দেন রে ভাই, দলের লোকই দেন। সায়েন্সের টিচারের মধ্যে ভালো বিএনপি সমর্থক নাই যে একটা। এখন তো অবস্থাটা কি দেন, বাংলাদেশের অবস্থা দেখেন, আমার কাছে খুব হতাশ লাগে। একটা ইউনিভার্সিটির টিচার, আমরা তো আগে যখন ইউনিভার্সিটিতে পড়তাম, বিশেষ করেন আমি টিচারদের দিকে তাকাই থাকতাম, আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে ওদের ভিন গ্রহ থেকে আসছে। হ্যাঁ, এটা আমাদের এরকম আমাদের কাছে মনে হতো, কিন্তু সবার মধ্যে ছিল। এখন ইউনিভার্সিটির টিচার আওয়ামী লীগ আমলে 10 জনকে ধরলে পরে 9.5 জনই আওয়ামী লীগ করতো, এখন আবার 9.5 জনই কিন্তু বিএনপি করে। তাহলে ইউনিভার্সিটির টিচার তো বিএনপির অভাব নাই, আপনাকে সায়েন্সের লোকই দেন, তা দেয় না কেন? দেয় না ওই যে ইজারাদার বলছি, উনি আগে কিছু খেয়ে ফেলাইছে, উনি এগুলি ম্যানেজ করতেছে। তা না হলে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন, যে উনি বলতেছেন যে শিক্ষাঙ্গনে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ করা যাবে না। যখন উনি বলতেছেন ওনার দুই পাশে যে 2 শিক্ষক আছে, এরাই দলীয় শিক্ষক, মানে উনি জানেনও না এই বিষয়টা। আমাদের ঢাকা মেডিকেল কলেজের যে অ্যালামনি হয়েছে এবার, মানে অ্যালামনি ডে, সেখানে হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন গিয়েছেন শুধুমাত্র তার দল করেছেন আগে এমন ছাত্রদেরকেই পাস বিতরণ করা হয়েছে, ছাত্রছাত্রীদেরকে, এবং তারাই সেখানে উপস্থিত ছিলেন, তারাই প্রশ্ন করেছেন এবং তিনি তাদের উত্তর দিয়েছেন। সেখানে কিন্তু এই বিবেচনা নেওয়া হয় নাই যে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে, অথবা বাছাই করে সকল রেজিস্ট্রেশনের ভিতর থেকে লটারি করে বা অন্য কোনো ভাবে কাজটা করা যেতে পারতো, এটা কিন্তু হয় নাই। আমি এই জন্যই বললাম তিনি মাত্র 6 মাসে যেটা গভর্নমেন্ট দিয়েছেন মূলত অলরেডি শুরু হয়ে গেছে ছাত্র দলের সম্মেলনে। আমি এটি বললাম তো যে মাত্র এই গভর্নমেন্টের মধ্যে 6 মাসের মধ্যে দলীয়করণ যে চেহারা পাচ্ছে, আমি বিশ্বাস করেন 6 মাসের মাথায় আমি আগের কোনো গভর্নমেন্টে এত দেখিনি। আমরা এখন শেষ করবো এই অনুষ্ঠান, তবে তার আগে 1 মিনিটের একটা মন্তব্য নিতে চাই জনাব আবু হেনা রাজ্জাকী আপনার কাছে। এই দলীয়করণ কি আদালত হচ্ছে, মানে যারা আইনজীবী তাদের সমিতির মধ্যে অথবা অন্যান্য জায়গাতে? কেননা এই দলীয়করণটা যাতে না হয়, হইলেও যাতে কোয়ালিটি আসে, সেটার জন্যই ছিল এই আন্দোলন। এবং তার সাথে সেইটার জন্য সংস্কারটা প্রয়োজন ছিল। আপনি যদি সংস্কারটা, যেমন আপনি বাসে উঠে যদি ক্যাশ পয়সা দেওয়ার ট্রানজ্যাকশন না থাকে, শুধু কার্ডের সিস্টেম, কথার কথা বলছি, আপনি চুরি করতে পারবেন না। অর্থাৎ আপনার সিস্টেমটাই যদি এমনভাবে করা থাকে যে আপনার সুযোগ নাই অযোগ্য লোকের নিয়োগ দেওয়ার, তাইলে হবে। যেমন আমাদের প্রতিষ্ঠানে আপনার ডাক্তার, আপনার অনেক বন্ধু ছিল ডাক্তার এবং মানুষ হিসেবে অসাধারণ ছিল, আছেন এরকম, কিন্তু সে যখন ঢাকা মেডিকেল কলেজে ঢুকছে, এই মাথা থেকে ঢুকে যখন ওই মাথা থেকে বেরোয় সরোয়ার্দী হাসপাতালে গেছে, তখন কিন্তু তপ্ত লোহা ঢুকিয়ে দিছে, স্ক্রু হয়ে বেরোয় গেছে। অর্থাৎ প্রতিষ্ঠান তাকে করাপ্ট করছে, এবং ওখান থেকে বের হইয়া সরোয়ার্দীতে গেছে কেন, আরও বেশি বেতনে গেছে। এই বিষয়গুলো, আপনার বন্ধু ভালো, মানুষ হিসেবে ভালো, প্রতিষ্ঠানে ঢুকলে সে নষ্ট হয়ে যাচ্ছে। যেমন একজন ব্রিগেডিয়ার যখন সিএমএইচ চালায়, আপনি সেই সিএমএইচ গিয়ে দেখেন ঝকঝক চকচক করে, সেই ব্রিগেডিয়ার যদি ঢাকা মেডিকেল কলেজে না বসায় দেন ডাইরেক্টর হিসেবে, আমি চ্যালেঞ্জ করছি, আমি সেই চ্যালেঞ্জ করলাম ওই ব্রিগেডিয়ারে, উনি পারবেন না এই জন্য যে 1000 বেডে 5000 রোগী থাকে, বিষয়টা তো ওইখানে। আর সেই সংস্কারগুলোই দরকার ছিল, সেই সিস্টেমের যে পরিবর্তন, এই সিস্টেম চলমান থাকবে, দেশ এই হিসাবে চলবে, এবং ওই সিঙ্গাপুরে দাঁড়ায় বলবেন উন্নতি হয়েছে, এইখানে এসে দাঁড়ায় বলবেন উন্নতি হয় নাই। ভেরি সিম্পল।